সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রী। এদিকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী। অপরদিকে এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, শেরে বাংলার নাতনি রনি ও কাফি। আরও থাকছে ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে রোডম্যাপ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর। এবং সবশেষে থাকছে কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে নাহিদ ইসলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। যদি আপনি প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেখা যাক। চলতি বছরই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রী। দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড এহসানুল হক মিলন। শনিবার ২৫শে এপ্রিল সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী। এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। এর আগে মন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বদলি নীতিমালা নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তিনি জানান, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে। এদিকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী। চলতি বছরের হজ কার্যক্রমের অংশে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার ২৫শে এপ্রিল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আজ আরও ৫টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। বিমান সংস্থা ভিত্তিক তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪,০৫৯ জন, সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২,১১৪ জন এবং সৌদি ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭,১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন। তিনি আরও জানান, বাকি ৪৪,৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন। লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮,২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪,৪১৯ জন সরকারি ব্যবস্থায় এবং ৭৩,৮৭৭ জন বেসরকারি ব্যবস্থায় রয়েছেন। এর আগে ১৭ই এপ্রিল রাত ১১টা ৫৭ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট BG-৩০০১ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারিক রহমান। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থায় যাবেন। হজ কার্যক্রম ব্যবস্থায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থা সহ প্রায় ৬৬০টি সংস্থা জড়িত রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে অপরদিকে এনসিপিতে যোগ দিলেন ইশাক সরকার, শেরে বাংলার নাতনি রনি ও কাফি। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ও ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইশাক সরকার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন। ইশাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার আসামি হন, যার সংখ্যা ৩০০ বলে জানা যায়। পরবর্তীতে বিভিন্ন মামলায় ওথালত থেকে তিনি খালাস পান। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক এবং কন্টেন্ট ভিত্তিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এনসিপির নেতারা মনে করছেন, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এই নতুন মুখদের যুক্ত হওয়া দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে। এদিকে ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে রোডম্যাপ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন প্রজন্মের দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে একটি বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই প্রবাহ বাড়াতে এবং প্রবাসের নতুন শ্রমবাজার সৃষ্টিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শনিবার ২৫শে এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি মাস্টার প্ল্যান ২০২৬ থেকে ৩১ উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইতালো বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বিশাল বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছি। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ ও অর্থনীতিকে স্বাবলম্বী করতে রেমিটেন্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারিক রহমানের সবার আগে বাংলাদেশ স্লোগানকে বাস্তবে রূপ দিতে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান ক্ষেত্র মূলত দুটি: তৈরি পোশাক খাত অর্থাৎ আরএমজি এবং রেমিটেন্স। প্রতি বছর আমরা তৈরি পোশাক রপ্তানি থেকে প্রায় $40-42 বিলিয়ন এবং রেমিটেন্স থেকে প্রায় $20 বিলিয়ন আয় করি। কিন্তু আমদানি নির্ভর অর্থনীতিতে টিকে থাকার জন্য কেবল এই দুই খাতের ওপর নির্ভর করলেই চলবে না। এ সময় তথ্যমন্ত্রী রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ নিশ্চিতে প্রবাসী কর্মসংস্থান ও মানব সম্পদ রপ্তানি বাজারকে আরও সম্প্রসারণ করার বিষয়েও গুরুত্বারোপ করেন। বৈদেশিক মুদ্রার বিকল্প বাজার হিসেবে দেশের পর্যটন ক্ষেত্রের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যদি কুয়াকাটা বা কক্সবাজারে আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে বিদেশি পর্যটকরা এখানে ঘুরতে আসবেন। এভাবেই পর্যটন আমাদের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি শক্তিশালী বিকল্প ক্ষেত্র হতে পারে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনতাত্ত্বিক লভ্যাংশের সুবর্ণ সময়ে অবস্থান করছে। আমাদের এই বিশাল কর্মশক্তিকে কেবল শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে বিশ্ববাজারে পাঠাতে হবে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিদেশের মাটিতে আমাদের কর্মীরা যাতে কর্মস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়া বা নিয়ম ভঙ্গের মতো কাজ না করেন সেদিকে নজর দিতে হবে। তাই দক্ষতা শিক্ষা ও ভাষা শিক্ষার পাশাপাশি তাদের নীতি নৈতিকতা ও আচরণগত মোটিভেশন প্রদানও জরুরি। তিনি এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেমিনারে ইউরোপের বাজারে আগামী 5 বছরে 10 লাখ জনশক্তি রপ্তানির একটি মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয়। মন্ত্রী এই সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ডেটাবেস তৈরি করার পাশাপাশি নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন। এছাড়া সেমিনারে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা এবং জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসনেরও দাবি জানানো হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহুদ্দিন এবং উপপরিচালক মোহাম্মদ আলী মুর্তজা বলেন, ইউরোপের বাজারে প্রতিযোগিতা করতে আমাদের কর্মীদের ভাষাগত ও কারিগরি দক্ষতায় সেরা হতে হবে। বিশেষ করে কর্মস্থলে টিকে থাকার মানসিকতা তৈরি করা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিএনপির সর্ব ইউরোপিয়ান শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে সেমিনারে মাস্টার প্ল্যান উপস্থাপন করেন ইতালো বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। এবং সবশেষে থাকছে, কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে নাহিদ ইসলাম। বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আবাহক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছেন জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশের আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, আমরা দেশের ও জনগণের স্বার্থে এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম, কিন্তু বিএনপি সরকার সহযোগিতার সব দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে মাত্র 2 মাসে এত অজনপ্রিয় কোনো সরকার হয়েছিল কিনা। এই সরকার গত 2 মাসে যে পরিমাণ অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাস পর এই সরকারের কি হবে। শনিবার সোহরাবর্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া। এই দাবি আদায়ের জন্য আমরা সংসদে যেমন থাকব, রাজপথেও থাকব ইনশাল্লাহ। নাহিদ ইসলাম বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল, দেশে আর নতুন কোনো স্বৈরতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই দেশে সংস্কারের কার্যক্রম শুরু হয়। বিরোধী দলীয় হুইপ বলেন, কিন্তু বিএনপি প্রতি পদে পদে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছিল। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে সংগত কমিশনে আসে এবং সেখানে এসেও প্রতিটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে নোট অফ ডিসেন্ট দিতে থাকে। সবশেষে রাজনৈতিক বাস্তবতা ও জনগণের চাপে তারা গণভোটে রাজি হলেও নির্বাচন পরপরই গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের গণভোটকে অস্বীকার করছে। কার্যত বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করেছে। এনসিপির আবাহক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপি যেভাবে আওয়ামী লীগের মতো দলীয়করণ শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে তারা একই পথে এগোচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো দেশকে পুরনো স্বৈরতন্ত্রের পথে নিয়ে যেতে চায়, তাহলে আবারও দেশের জনগণ তাদের প্রতিহত করবে। বাংলাদেশের তরুণ সমাজ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।